যে ঈশ্বর মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং শেষ পর্যন্ত সবাইকে সেই মাটির সাথেই মিশে যেতে হবে। কিন্তু যখন মানুষের পকেটে টাকা আসে তখন সে ভুলে যায় যে সে যে মাটিতে পা রেখে চলছে তার ক্ষমতা এর চেয়ে বেশি নয়। সে ভুলে যায় যে শরীরের ভেতরে বলে যাওয়া রক্ত ধনী বা দরিদ্র দেখে না, সে শুধু জীবন দেখে। আজকের গল্পটিও সেই অহংকার এবং ভাগ্যের এমন এক খেলার যা শহরের সবচেয়ে ধনী ব্যক্তিকে হাঁটুতে এনে দাঁড় করিয়েছিল। মুম্বাইয়ের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত দ্য রয়্যাল প্যালেস হোটেল আজ আলোয় ঝলমল করছিল। শহরের সুপরিচিত শিল্পপতি শেঠ ধনরাজ সিংহানিয়া তার একমাত্র ছেলে বংশের ৭ম জন্মদিন উদযাপন করছিলেন। ধনরাজ এমন একটি নাম ছিল যাকে শহরে সবাই চিনত, কিন্তু সম্মানের চেয়ে মানুষ তার রাগ ও অহংকারকে বেশি ভয় পেত। তার কাছে দারিদ্র্য ছিল একটি রোগ, আর দরিদ্র মানুষ সেই রোগের জীবাণু। হোটেলের বাইরে দামি গাড়ির দীর্ঘ সারি লেগেছিল, চারপাশে বিদেশি ফুলের সুবাস এবং দামি পারফিউমের গন্ধ ছিল। সেই চোখ ধাঁধানো আলোর থেকে কিছুটা দূরে গেটের কাছে দাঁড়িয়েছিল 10 বছরের এক অনাথ ছেলে কেশব। তার জামাকাপড় বহু জায়গায় ছেঁড়া ছিল, মুখে ধুলো জমেছিল এবং পায়ে চটি পর্যন্ত ছিল না। তার হাতে কিছু বেলুন ছিল, যা বিক্রি করে সে তার সারাদিনের রুটির ব্যবস্থা করত। কেশবের চোখ সেই বিশাল পার্টির দিকে স্থির ছিল। পার্টি নিয়ে তার কোনো হিংসা ছিল না, শুধু সেই বড় জন্মদিনের কেক দেখে তার পেটে ক্ষুধা মোচড় দিচ্ছিল। ঠিক তখনই একটি কালো ঝকঝকে মার্সিডিস হোটেলের প্রবেশদ্বারে এসে থামল। সেখান থেকে শেঠ ধনরাজ এবং তার ছেলে বংশ নামল। বংশ একটি দামি স্যুট পরেছিল এবং হাতে একটি রিমোট কন্ট্রোল গাড়ি ধরেছিল। গাড়ি থেকে নামার সাথে সাথেই বংশের হাত থেকে সেই গাড়িটি পিছলে গেল এবং গড়াতে গড়াতে গেটের কাছে দাঁড়িয়ে থাকা কেশবের পায়ের কাছে গিয়ে থামল। কেশব নিষ্পাপ চোখে গাড়িটি তুলে নিল। সে ভাবল যে যদি সে গাড়িটি ফিরিয়ে দেয় তবে বাচ্চাটি খুশি হবে। সে আর কিছু না ভেবে মুখে হাসি নিয়ে এগিয়ে গেল। যেই সে বংশের দিকে হাত বাড়াল, একটি কঠোর এবং রুদ্র কণ্ঠস্বর পুরো পরিবেশকে স্তব্ধ করে দিল। ওখানেই থামো, সাবধান, যদি আমার ছেলেকে ছুঁতেও চেষ্টা করো। এই আওয়াজটি ছিল ধনরাজের। সে চিতার মতো ঝাঁপিয়ে পড়ল এবং কেশবের হাত থেকে খেলনাটি ছিনিয়ে নিল। সে কেশবকে এত জোরে ধাক্কা দিল যে সেই রোগা পাতলা ছেলেটি টলতে টলতে দূরে গিয়ে পড়ল। তার হাত থেকে বেলুনগুলো ছুটে গিয়ে আকাশে উড়ে গেল। কেশবের কোনোই ছিলে গেল, কিন্তু আঘাতের চেয়ে বেশি তাকে সেই অপমান ব্যথা দিল। ধনরাজ নিজের পকেট থেকে রুমাল বের করে খেলনাটি মুছতে লাগল, যেন তাতে কোনো নোংরা লেগে গেছে। তার চোখে কেশবের প্রতি ঘৃণা স্পষ্ট দেখা যাচ্ছিল। সিকিউরিটি! ধনরাজ জোরে চিৎকার করে উঠল। এই ভিখারি ভেতরে এলো কি করে? আমি কি তোমাদের এই জন্য টাকা দিই যে এই 2 পয়সার নোংরা লোকেরা আমার অতিথিদের মেজাজ খারাপ করবে? কেশব ভয়ে ভয়ে বলল, সাহেব, আমি তো শুধু ছোটবাবুর গাড়িটা পড়ে গিয়েছিল সেটাই দিতে এসেছিলাম। চুপ! ধনরাজ তাকে ধমক দিল। তোমার নোংরা মুখ বন্ধ রাখো। তোমাদের মতো রাস্তার কীটপতঙ্গদের সাহস কি করে হয় আমাদের কাছে আসার? তোমরা শুধু নোংরামি আর লোক ছড়াতে জানো। তোমার ছায়াটাও যদি আমার ছেলের গায়ে পড়ে তবে আমাকে তাকে স্নান করাতে হবে। ধনরাজ নিজের পকেট থেকে 100 টাকার কয়েকটি করে নোট বের করে কেশবের মুখের দিকে ছুঁড়ে মারল। এইগুলো তুলে নাও এবং এখান থেকে বিদায় হও। আজকের পর যদি এই হোটেলের আশেপাশেও দেখা যাও তবে পুলিশের হাতে তুলে দেব। নোটগুলো হাওয়ায় উড়তে উড়তে কাদা ভরা মাটিতে পড়ে গেল। কেশব নোটগুলো তুলল না, তার চোখে জল ছিল, কিন্তু সে নিজের আত্মসম্মান রক্ষা করল। সে ধীরে ধীরে উঠল, নিজের ধুলো ঝরে ফেলল এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল। যেতে যেতে সে শুধু একবার ঘুরে সেই ধনী বাবা ছেলের দিকে তাকালো। ধনরাজ ঘৃণার চোখে তাকে চলে যেতে দেখল এবং তারপর ছেলের হাত ধরে বলল, চলো বংশ, এই নোংরা লোকদের জন্য তোমার মেজাজ খারাপ করো না। ভেতরে অনেক বড় কেক তোমার জন্য অপেক্ষা করছে। ভেতরে পার্টি শুরু হয়ে গেল।
গান বাজতে লাগলো, কেক কাটা হলো এবং হাততালির শব্দে গমগম করে উঠল। কিন্তু বাইরে প্রকৃতি তার খেলা শুরু করে দিয়েছিল। ধনরাজ জানত না যে যাকে সে নোংরা রক্ত এবং নোংরা মানুষ বলে তাচ্ছিল্য করেছে, আগামী কয়েক ঘন্টার মধ্যেই সে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবলম্বন হতে চলেছে। সময়ের চাকা ঘুরল এবং সেই আনন্দের পরিবেশ শোকের সাগরে পরিণত হওয়ার জন্য তৈরি ছিল। পার্টি পুরো গতিতে চলছিল। চারপাশে হাসি তামাশা এবং কাঁচের গ্লাস টোকাটুকির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। শেঠ ধনরাজ সিংহানিয়া অতিথিদের মাঝে ঘেরা ছিলেন, নিজের ধন সম্পদ ও সাফল্যের গল্প শোনাচ্ছিলেন। তার বিন্দুমাত্র ধারণা ছিল না যে যার জন্মদিন তিনি উদযাপন করছেন সে ধীরে ধীরে তার চোখের আড়াল হয়ে গেছে। 7 বছরের বংশ বাচ্চাদের ভিড় থেকে ক্লান্ত হয়ে গিয়েছিল। তার চোখ হোটেলের গেটের কাছে বসে থাকা একটি ছোট কুকুরের ছানার উপর পড়ল, যেটা হয়তো কোথাও থেকে পথ ভুল করে সেখানে চলে এসেছিল। নিষ্পাপ বংশের কাছে সেই ছানাটিকে এতই প্রিয় লাগল যে সে তার বাবা এবং দেহরক্ষীদের চোখ এড়িয়ে ধীরে ধীরে গেটের দিকে এগিয়ে যেতে লাগল। নিরাপত্তা রক্ষীরাও পার্টির বেঁচে যাওয়া খাবার খাওয়া এবং গল্প করায় মগ্ন ছিল। কেউ খেয়াল করল না যে কখন ছোট মালিক হোটেলের সুরক্ষিত সীমা পার করে মূল সড়কের দিকে এগিয়ে গেল। রাত 10:30 বাজছিল। রাস্তায় গাড়িগুলো হাওয়ার সাথে কথা বলছিল। বংশ সেই ছানাটিকে ধরার জন্য রাস্তার মাঝখানে চলে গেল। ঠিক তখনই সামনে থেকে একটি দ্রুতগামী ট্রাক এলো। ট্রাকের হর্নের তীব্র আওয়াজ পরিবেশকে ভেদ করে গেল। বংশ পিছন থেকে একজনের আর্তনাদ ভেসে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটি বিকট ধামাকার শব্দ হলো এবং টায়ার ঘষ্টানোর কর্কশ আওয়াজ পার্টির সঙ্গীতকে থামিয়ে দিল। ধনরাজের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে পাগলের মতো বাইরে ছুটে গেল। সেখানকার দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাস্তায় রক্ত ছড়িয়েছিল আর সেই রক্তের মাঝখানে তার প্রিয় ছেলে বংশ অজ্ঞান হয়ে পড়েছিল। তার সেই দামি স্যুট যা ধনরাজ খুব শখ করে পরিয়েছিলেন এখন লাল রঙে ভিজে গেছে। বংশ, বাবা, চোখ খোলো! ধনরাজ চিৎকার করে কেঁদে উঠল। সে তার ছেলেকে কোলে তুলে নিল। তার সাদা কুর্তা ছেলের রক্তে ভিজে গেল। সেই রক্ত যাকে সে কিছুক্ষণ আগেও পরিষ্কার এবং রাজকীয় ভাবছিল এখন তার হাত থেকে গলে যাচ্ছে। এক মুহূর্তও নষ্ট না করে ধনরাজ নিজের গাড়িতে উঠল এবং শহরের সবচেয়ে বড় হাসপাতালের দিকে ছুটল। রাস্তা জুড়ে সে ভগবানের কাছে মানত করতে লাগল, সেই ভগবান যাকে সে তার ধন সম্পদের নেশায় কখনো মনে করেনি। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই ডাক্তারদের দল বংশকে স্ট্রেচারে শুইয়ে ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে দৌড়ালো। ধনরাজ বাইরে করিডোরে অস্থিরভাবে হাঁটতে লাগল। তার স্ত্রীর কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা। প্রতিটি সেকেন্ড তার কাছে মৃত্যুর মতো মনে হচ্ছিল। প্রায় আধ ঘন্টা পর ডাক্তার বাইরে এলেন। তাদের কপালে ঘাম ছিল এবং হাবভাব গুরুতর। ধনরাজ দৌড়ে তাদের কাছে গেল। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? তার কিছু হওয়া চলবে না, যত টাকা লাগে নাও, শুধু আমার বংশকে বাঁচাও। ডাক্তার মাস্ক সরালেন এবং গম্ভীর স্বরে বললেন, মিস্টার সিংহানিয়া, এটা টাকার ব্যাপার নয়। আপনার ছেলের অবস্থা খুব গুরুতর। দুর্ঘটনার কারণে তার অনেক রক্তক্ষরণ হয়েছে। তার হিমোগ্লোবিন স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে। আমাদের এখনই তাকে রক্ত দিতে হবে, না হলে আমরা তাকে বাঁচাতে পারবো না। তাহলে রক্ত দিন, কিসের অপেক্ষা করছেন? ধনরাজ চিৎকার করে উঠল। পুরো ব্লাড ব্যাংক কিনে নিন, কিন্তু আমার ছেলেকে রক্ত দিন। ডাক্তার চোখ নিচু করলেন। সমস্যা তো এখানেই মিস্টার সিংহানিয়া। আপনার ছেলের ব্লাড গ্রুপ AB নেগেটিভ, যা খুবই বিরল। আমাদের ব্লাড ব্যাংকে তা উপলব্ধ নেই। আমরা শহরের অন্যান্য হাসপাতালেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও স্টক নেই। ধনরাজ স্তব্ধ হয়ে গেল। আমার রক্ত নিন, আমি ওর বাবা। আমরা আপনার ব্লাড গ্রুপ পরীক্ষা করেছি, তা মেলেনি। ডাক্তার অসহায়ভাবে বললেন, আপনার স্ত্রীর গ্রুপও আলাদা। আমাদের এখনই কোনো ডোনার চাই। যদি পরের 20 মিনিটের মধ্যে রক্ত না মেলে তবে। ডাক্তার বাক্যটি অসম্পূর্ণ রাখলেন, কিন্তু তার মানে স্পষ্ট ছিল। ধনরাজ, যে নিজের একটি কথায় বাজারের গতিপথ বদলে দিত, আজ অসহায়ভাবে হাত কচলাতে লাগল। তার সম্পদ, তার প্রতিপত্তি, তার ক্ষমতা সবটাই অকেজো হয়ে রইল। সে পাগলের মতো ফোন ঘোরাতে লাগল। নিজের প্রতিটি পরিচিতকে ফোন করল, কিন্তু এত রাতে AB নেগেটিভ রক্ত পাওয়া অলৌকিকের চেয়ে কম কিছু ছিল না। সময় বালির মতো গলে যাচ্ছিল। 15 মিনিট, 10 মিনিট। বংশের শ্বাসপ্রশ্বাস দ্রুত হচ্ছিল। ধনরাজ হাসপাতালের রিসেপশনে মাথা ধরে বসে পড়ল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। ঠিক তখনই হাসপাতালের দরজা দিয়ে ছেঁড়া পোশাক পরা একটি ছেলে ভেতরে এলো। তার পা খালি ছিল এবং কনুইতে তাজা আঘাতের চিহ্ন। এ সেই কেশব যাকে ধনরাজ কয়েক ঘন্টা আগে হোটেল থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল।
সে সেখানে কোনো রোগীকে দেখতে আসেনি, বরং হাসপাতালের বাইরে ওয়াটার কুলার থেকে জল পান করতে এসেছিল। কিন্তু গোলমাল শুনে ভেতরে উঁকি মারতে লাগল। হাসপাতালের রিসেপশনে তুমুল ভিড় ছিল। কেশব সেখানে দাঁড়িয়ে থাকা এক ওয়ার্ড বয়ের কাছে জিজ্ঞেস করল, দাদা কি হয়েছে, সবাই এত কাঁদছে কেন? ওয়ার্ড বয় তাড়াহুড়ো করে জবাব দিল, আরে শহরের সবচেয়ে বড় শেঠের ছেলে মারা যাবে, তার জন্য একটি বিশেষ রক্ত দরকার, এবি নেগেটিভ, যা পাওয়া যাচ্ছে না। 5 মিনিটের মধ্যে রক্ত না পেলে বাচ্চাটা বাঁচবে না। এবি নেগেটিভ, এই শব্দটি শুনে কেশবের কান খাড়া হয়ে গেল। তার মনে পড়ল যে 6 মাস আগে যখন অনাথালয়ের কাছে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বসেছিল, তখন তাকে বিস্কুটের লোভে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ডাক্তার তার রক্ত পরীক্ষা করার পর বলেছিলেন, বাবা তোমার রক্ত খুব দামি, এবি নেগেটিভ, এটা খুব কম মানুষের মধ্যে হয়। দামি শব্দের অর্থ কেশব জানত না, কিন্তু এবি নেগেটিভ তার মনে গেঁথে গেছিল। এক মুহূর্ত নষ্ট না করে সে তার ছোট পায়ে ভিড় ঠেলে এগিয়ে গেল। সেখানে ধনরাজ হাঁটু গেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে কাঁদছিলেন। তার চোখ থেকে জলের ধারা বয়ে যাচ্ছিল। কেশব সাহস করে ধনরাজের কাঁধে হাত রাখল। সাহেব। ধনরাজ যেই পিছন ফিরে তাকালো, তার লাল হয়ে যাওয়া চোখে এক মুহূর্তের জন্য চেনার জনক এলো, এবং তারপর সেই পুরনো রাগ। সে কেশবকে সাথে সাথেই চিনতে পারল, সেই নোংরা ছেলেটা যাকে সে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। তুই এখানেও এসেছিস? আমার ছেলের প্রাণ যাচ্ছে, আর তুই এখানেও ভিক্ষে চাইতে এসেছিস? সাহেব, আমি ভিক্ষে চাইতে আসিনি, কেশব তার কথা কেটে শ্বাস সামলে বলল। আমি শুনলাম আপনার ছেলের এবি নেগেটিভ রক্ত দরকার। আমার রক্ত সেটাই সাহেব, ডাক্তার আঙ্কেল বলেছিলেন। আপনি আমার রক্ত নিন। ধনরাজ স্তব্ধ হয়ে গেল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারল না। যে ছেলেকে সে কাদা ও নোংরা বলেছিল, আজ সেই ছেলেটিই তার ছেলের জীবন বাঁচানোর প্রস্তাব দিচ্ছে। ঠিক তখনই ডাক্তার সেখানে এলেন। মিস্টার সিংঘানিয়া, সময় শেষ হয়ে আসছে, আমাদের কোনো বিকল্প নেই। ধনরাজ কাপা গলায় ডাক্তারের দিকে তাকালেন এবং তারপর কেশবের দিকে। তার জিভ তালুর সাথে আটকে গেছিল। সে কিছু বলতে পারল না, শুধু কেশবের দিকে ইশারা করে দিল। ডাক্তার সাথে সাথে কেশবের হাত ধরলেন। বাবা সত্যি, চলো তাড়াতাড়ি। কেশবের সাথে সাথেই ভেতরে নিয়ে যাওয়া হলো। একদিকে কোটি কোটি টাকার উত্তরাধিকারী নাজুক বিছানায় মৃত্যুর সাথে লড়ছিল, আর অন্যদিকে সেই অনাথ ছেলেটি যাকে সমাজ প্রত্যাখ্যান করেছিল একটি সাধারণ টুলে বসেছিল। ডাক্তার দ্রুত কেশবের ব্লাড গ্রুপ পরীক্ষা করলেন। 1 মিনিটের নীরবতা, যা 1 শতাব্দীর কম মনে হল না। হঠাৎ ডাক্তারের মুখে স্বস্তির ঢেউ খেলে গেল। মিস্টার সিংহানিয়া, এটা অলৌকিক। ছেলেটির রক্তের গ্রুপ মিলে গেছে। এটা পারফেক্ট ম্যাচ। ধনরাজ, যিনি কাঁচের দেয়ালের ওপার থেকে সব দেখছিলেন, ধপ করে চেয়ারে বসে পড়লেন। স্বস্তির নিঃশ্বাসের সাথে সাথেই তার বুকে এক অদ্ভুত ব্যথা অনুভূত হল, অপরাধ বোধের ব্যথা। ডাক্তাররা প্রক্রিয়া শুরু করে দিলেন। একটি নল কেশবের রোগা হাতে লাগানো হল এবং অন্যটি বংশের হাতে। সেই লাল রঙের ঘন তরল, যাকে ধনরাজ নোংরা রক্ত বলেছিলেন, এখন নল দিয়ে বয়ে এসে তার রাজকীয় ছেলের শিরায় প্রবেশ করছিল। সুই ফোটানোই কেশব উফ পর্যন্ত করল না। সে শুধু সামনে শুয়ে থাকা বংশকে দেখছিল। মনে মনে ভাবল, এ সেই বাচ্চাটা যার গাড়ি পড়ে গিয়েছিল। ভগবান ওকে তাড়াতাড়ি সুস্থ করে দিক। বাইরে দাঁড়িয়ে ধনরাজ কাঁচের ওপার থেকে এই দৃশ্য দেখছিলেন। তার চোখের সামনে কিছুক্ষণ আগের সেই মুহূর্তটি ভেসে উঠল, যখন সে কেশবের মুখে টাকা ছুঁড়ে মেরে বলেছিল, তোমার ছায়াটাও যদি আমার ছেলের গায়ে পড়ে, তবে আমাকে তাকে স্নান করাতে হবে। আজ সেই ছেলেটির রক্ত তার ছেলের শিরায় বইছে। প্রকৃতি ধনরাজের মুখে এমন এক চড় মেরেছিল, যার রেশ সে সারা জীবন শুনতে পাবে। তার ছেলে এখন বেঁচে থাকবে, কিন্তু এমন এক মানুষের রক্তের জোরে, যাকে সে মানুষ ভাবতে পর্যন্ত অস্বীকার করেছিল। রক্ত বইছিল, আর একই সাথে ধনরাজের অহংকার গলে যাচ্ছিল। কিন্তু গল্পটি এখনও শেষ হয়নি। ভাগ্য এই ধনী বাবাকে শিক্ষা দেওয়ার জন্য আরও একটি পাতা খোলার বাকি রেখেছিল। প্রায় 1 ঘন্টার তীব্র নীরবতার পর অপারেশন থিয়েটারের বাইরে লাগানো লাল বাতিটি নিভে গেল। সেই বাতি নিভল, কিন্তু ধনরাজের জীবনে আশার আলো জ্বলে উঠল। ডাক্তার বাইরে এলেন। মুখে ক্লান্তি ছিল, কিন্তু ঠোঁটে সন্তোষজনক হাসি। অভিনন্দন মিস্টার সিংহানিয়া, ডাক্তার মাস্ক সরাতে সরাতে বললেন। ঈশ্বরের কৃপায় বংশ এখন বিপদমুক্ত। সেই ছেলেটির রক্ত বংশের শরীর পুরোপুরি গ্রহণ করেছে। সঠিক সময়ে রক্ত পাওয়ায় তার জীবন বেঁচে গেল। ধনরাজ হাঁটু বেড়ে মাটিতে বসে পড়লেন। তিনি হাত জোড় করে ওপরওয়ালার কাছে কৃতজ্ঞতা জানালেন। তারপর তিনি কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন এবং এসইউ এর দিকে ছুটে গেলেন। ভিতরের দৃশ্য দেখে তার পা নিজে থেকেই থমকে গেল। একটি বিছানায় তার প্রিয় বংশ অক্সিজেন মাস্ক পরে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার শ্বাস প্রশ্বাস এখন স্বাভাবিকভাবে চলছিল। আর তার পাশের বিছানায় কেশব শুয়েছিল। কেশবের মুখ একদম ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন তার শরীর থেকে কেউ প্রাণশক্তি টেনে নিয়েছে। সে এমনিতেই রোগা পাতলা ছিল, আর এখন 1 ইউনিট রক্ত দেওয়ার পর তাকে প্রাণহীন লাগছিল।
নার্স তাকে জুস খাওয়ানোর চেষ্টা করছিলেন। ধনরাজ যেই তার বিছানার কাছে পৌঁছালেন, কেশবের চোখ খুলে গেল। তার সামনে সেই কঠিন মেজাজের শেঠকে দাঁড়িয়ে থাকতে দেখে সে কেঁপে উঠল। সে ভাবল যে হয়তো তার কোনো ভুল হয়ে গেছে। দুর্বলতা সত্ত্বেও সে উঠে বসার চেষ্টা করতে লাগল। মাফ করবেন সাহেব, আমি এখনই চলে যাব। আমি বিছানা নোংরা করিনি। ডাক্তার আঙ্কেল জোর করে শুইয়ে দিয়েছেন। এই কথাগুলো ধনরাজের বুকে ছুরির মতো বিঁধল। যে ছেলেটি নিজের জীবন ঝুঁকিতে ফেলে তার বংশকে নতুন জীবন দিল, সে এখনও তাকে ভয় পাচ্ছে। সে এখনও তার নোংরামির সাফাই দিচ্ছে। ধনরাজ তার নিজের বলা কথাগুলো রাস্তার কীট পতঙ্গ, নোংরা লোক নিজের কানে গলিত কাচের মতো প্রতিধ্বনিত হতে শুনল। ধনরাজের চোখ থেকে বাঁধ ভেঙে জল বেরিয়ে এলো। যে শহরের সবচেয়ে প্রভাবশালী মানুষ ছিল, আজ সেই অনাথ ছেলেটির বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তিনি কাঁপানো হাতে কেশবের সেই রোগা হাতটি ধরলেন, যাতে ক্যানুলা লাগানো ছিল। না বাবা, ধনরাজের গলা ধরে এলো। আওয়াজ কষ্টে বাইরে বেরোল। তুমি কিছু নোংরা করনি। সত্যি তো এই যে আমার মন নোংরা ছিল। তুমি তো আজ আমার রক্তকে পবিত্র করে দিয়েছ। তুমি আজ না থাকলে আমার বংশ থাকত না। কেশব বুঝতে পারছিল না যে মানুষটি কিছুক্ষণ আগে তাকে মারতে তেড়ে এসেছিল, সে এখন তার সামনে কাঁদছে কেন। সে নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, সাহেব, সেই ছোটবাবু ঠিক আছে তো? ওর খুব চোট লেগেছিল। আমার খুব চিন্তা হচ্ছিল। নিজের অবস্থার পরোয়া না করে কেশবের বংশের জন্য চিন্তা শুনে ধনরাজের অবশিষ্ট অহংকারও চুরমার হয়ে গেল। ঠিক তখনই ডাক্তার পিছন থেকে বললেন, মিস্টার সিংহানিয়া, আপনার এই ছেলেটির প্রতি আজীবন কৃতজ্ঞ থাকা উচিত। এই ছেলেটি অপুষ্টিতে ভুগছে। তার শরীরে এমনিতেই রক্তের অভাব ছিল। নিয়ম অনুযায়ী সে ডোনার হওয়ার জন্য ফিট ছিল না, কিন্তু ওর জেদ এবং ইমার্জেন্সি দেখে আমরা ঝুঁকি নিয়েছিলাম। ও নিজের পরোয়া না করে আপনার ছেলের জন্য নিজের জীবন শক্তি দিয়ে দিয়েছে। ধনরাজ লজ্জায় মাটিতে মিশে গেলেন। তার মনে হলো তার এখনই কিছু করা উচিত। তিনি তার কোটের পকেট থেকে চেক বই বের করলেন এবং কাঁপা হাতে একটি ফাঁকা চেক স্বাক্ষর করলেন। এই নাও বাবা। ধনরাজ চেকটি কেশবের হাতে দিয়ে বললেন, তোমার যত টাকা দরকার এতে ভরে নিতে পারো। আমি তোমাকে এত টাকা দেব যে তোমাকে আর কখনো রাস্তায় বেলুন বিক্রি করতে হবে না। তুমি যা চাও কিনতে পারো। কেশব সেই চেকটির দিকে তাকালো। তার কাছে সেই কাগজের টুকরোটি আবর্জনা ছাড়া আর কিছু ছিল না। সে ধীরে ধীরে সেই চেকটি ধনরাজের দিকে বাড়িয়ে দিল। দরকার নেই সাহেব, কেশব ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল। কেন? ধনরাজ অবাক হলেন। তুমি জানো এটা কি? এটা দিয়ে তুমি তোমার পুরো জীবন পাল্টে ফেলতে পারো। কেশব যে জবাব দিল তা সেই ঘরে উপস্থিত প্রত্যেককে বাকরুদ্ধ করে দিল। তার কথাগুলো যে কোনো সম্পদের চেয়েও বেশি মূল্যবান ছিল। সাহেব, যখন আমি হোটেলের বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমার খুব খিদে পেয়েছিল। তখন আমার টাকার দরকার ছিল, কিন্তু আপনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। কেশব সরলভাবে বলল। আর এখন আমি রক্ত বিক্রি করিনি, সাহায্য করেছি। আমার মা বলতেন যে মানবতা এবং সাহায্যের কখনো মূল্য দিতে নেই, না হলে তা ব্যবসা হয়ে যায়। আমি যদি টাকা নিই তবে আমার রক্তও নোংরা হয়ে যাবে। 10 বছরের এক অশিক্ষিত গরিব ছেলে আজ কোটিপতি ধনরাজ সিংহানিয়াকে জীবনের সবচেয়ে বড় পাঠ শিখিয়ে দিল। ধনরাজের হাত থেকে সেই চেকটি ছুটে মাটিতে পড়ে গেল, ঠিক তেমনই যেমন তার মিথ্যা অহংকার পড়ে গিয়েছিল। মাটিতে পড়ে থাকা সেই ফাঁকা চেকটি বাতাসের একটি হালকা ঝটকায় ফড়ফড়িয়ে উঠল, যেন তা ধনরাজের অহংকারের শেষ নিঃশ্বাস। ঘরে একটি অদ্ভুত শান্তি বিরাজ করছিল, যা ভাঙার ক্ষমতা কারও ছিল না। কেশব ধীরে ধীরে তার হাত ধনরাজের ধরা থেকে ছাড়িয়ে নিল এবং কাঁপতে কাঁপতে দাঁড়ানোর চেষ্টা করল। আমাকে যেতে হবে সাহেব, কেশব ধীরে ধীরে বলল। সকাল হচ্ছে, আমাকে পাইকারি বাজার থেকে বেলুনও কিনতে হবে। দেরি হয়ে গেলে আজকের উপার্জন হবে না। কোটি টাকার চেক প্রত্যাখ্যান করার পর সেই ছেলেটি তার সামান্য কয়েকটা পয়সার উপার্জনের চিন্তায় ছিল। এই সরলতা দেখে ধনরাজের স্ত্রী, যিনি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন, কেঁদে উঠলেন। তিনি এগিয়ে গিয়ে কেশবের কপালে চুম্বন করলেন। একজন মায়ের স্নেহ কেমন হয় তা কেশব বহু বছর পর অনুভব করল। তার চোখ ভরে এলো। ঠিক তখনই ঘরে আরেকটি ক্ষীণ কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, বাবা। এই আওয়াজ ছিল বংশের। ধনরাজ এবং তার স্ত্রী বিদ্যুতের গতিতে বংশের বিছানার দিকে ঘুরলেন। বংশ ধীরে ধীরে চোখ খুলল। অ্যানেস্থেশিয়ার প্রভাব এখন কমছিল। বংশ, আমার সোনা, তুমি ঠিক আছো? ধনরাজ তার ছেলের মুখ তার হাতে তুলে নিলেন। বংশ তার ভারী পলক ঝাপটালো এবং তার দৃষ্টি পাশের বিছানায় কাপড় ঠিক করা কেশবের উপর পড়ল। বংশের মুখে এক চিলটে হাসি ফুটে উঠল। সে ক্ষীণস্বরে বলল, আরে তুমি তো সেই না, আমার রিমোট গাড়ি, আমি তোমাকে দিয়েছিলাম। কেশব হাসল। হ্যাঁ ছোট মালিক, সেই গাড়িটা খুব সুন্দর। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও,
তারপর আমরা একসাথে খেলব। বংশ তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা প্লিজ একে বকো না, আমি তো আমার গাড়ি ওর কাছে ছুড়ে দিয়েছিলাম। এরা নোংরা নয়, এরা আমার বন্ধু। ছেলের কথা শুনে ধনরাজের বাকি থাকা সংযমও ভেঙে গেল। যে ছেলেকে সে নোংরা লোকদের থেকে বাঁচাচ্ছিল, আজ সেই ছেলের শিরায় সেই বন্ধুর রক্ত বইছে। ধনরাজ অনুভব করলেন যে এখন বংশ এবং কেশবের মধ্যে শুধু বন্ধুত্ব নয়, বরং এমন একটি সম্পর্ক তৈরি হয়েছে যা আপন ভাইয়ের চেয়েও গভীর। একজন জীবন দেয়নি, কিন্তু নিজের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিল। কেশব দেয়ালের সাহায্য নিয়ে দরজার দিকে পা বাড়াল। চললাম সাহেব, ছোট মালিকের খেয়াল রাখবেন। ঠিক যেই কেশব দরজার হাতলে হাত রাখল, পিছন থেকে একটি ভারী হাত তার কাঁধে এলো। এ ধনরাজ ছিলেন, কিন্তু এবার তার ধরনের রাগ নয়, বরং একজন বাবার অধিকার ছিল। দাঁড়াও কেশব। ধনরাজের আওয়াজ ভারী ছিল। কি হলো সাহেব, কোনো ভুল হলো কি? কেশব ভয় পেয়ে জিজ্ঞেস করল। ধনরাজ না সূচক মাথা নাড়লেন এবং হাঁটু গেড়ে বসে কেশবের উচ্চতায় নেমে এলেন। তিনি কেশবের দুটি ছোট হাত নিজের বড় হাতে ধরলেন। ভুল তোমার নয়, আমার হয়েছে বাবা, অনেক বড় ভুল। ধনরাজ রুদ্ধ কণ্ঠে বললেন। তুমি এখন বললে যে তোমাকে বাড়ি যেতে হবে, তোমার বাড়ি কোথায়? কেশব চুপ করে নিচে তাকালো এবং তারপর বলল, ওই স্টেশনের কাছে যে ব্রিজটা আছে না, তার নিচে, সেটাই আমার বাড়ি। ধনরাজ নিজের চোখের জল মুছলেন এবং দৃঢ়তার সাথে বললেন, না, সেটা তোমার বাড়ি ছিল না, সেটা শুধু একটা জায়গা ছিল যেখানে তুমি থাকতে। তোমার আসল বাড়ি এখানে। কেশব বুঝতে পারল না। মানে এই যে রক্ত আমার ছেলেকে জীবন দিয়েছে, সেই রক্তকে আমি রাস্তায় শুকিয়ে যাওয়ার জন্য ফেলে রাখতে পারি না। ধনরাজ সিদ্ধান্ত জানিয়ে বললেন, কেশব, আজ পর্যন্ত তুমি অনাথ ছিলে, কিন্তু আজ থেকে, এখন থেকে তুমি আর অনাথ নও। ঈশ্বর আমাকে একটা ছেলে দিয়েছিলেন, কিন্তু আজ আমার অহংকার ভেঙে তিনি আমাকে আরও একটি ছেলে দিয়েছেন। ঘরে উপস্থিত ডাক্তার এবং নার্সরাও আবেগপ্রবণ হয়ে পড়লেন। ধনরাজ তার স্ত্রীর দিকে তাকালেন। স্ত্রী চোখের জলের মাঝেই হেসে সম্মতিসূচক মাথা নাড়লেন। তিনি এগিয়ে এসে কেশবকে তার বাহুতে জড়িয়ে ধরলেন। কিন্তু সাহেব, আমি তো নোংরা। কেশব নিষ্পাপভাবে তার পুরনো পরিচয় মনে করিয়ে দিল। খবরদার, যদি আজকের পর নিজেকে নোংরা বলেছ তো। ধনরাজ তাকে স্ত্রীর বাহু থেকে নিয়ে নিজের বুকে টেনে নিলেন। তুমি সোনার চেয়েও খাঁটি। এখন থেকে তুমি কেশব ধনরাজ সিংহানিয়া। আর বংশ, যে বিছানায় শুয়ে সব দেখছিল, ব্যথা থাকা সত্ত্বেও হেসে উঠল। হ্যাঁ, এখন আমরা একসাথে গাড়ি চালাবো। কিন্তু ভাগ্যের পরীক্ষা এখনও পুরোপুরি শেষ হয়নি। কেশবকে বাড়ি নিয়ে যাওয়া সহজ ছিল, কিন্তু সমাজ, সেই সমাজ যার নিয়মে ধনরাজ এতদিন চলতেন, কি এই সম্পর্ককে মেনে নেবে? শহরের বড়লোকেরা কি রাস্তার একটি ছেলেকে সিংহানিয়া পরিবারের উত্তরাধিকারী হিসেবে মানবে? ধনরাজকে এখনও তার আসল যুদ্ধ লড়তে বাকি ছিল। কিছুদিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বংশ বাড়িতে ফেলল। কিন্তু এবার সিংহানিয়া ম্যানশনে শুধু বংশকেই স্বাগত জানানো হচ্ছিল না, তার সাথে সেই ছেলেটিও ছিল যার পা মার্বেল ফ্লোরে পড়তে গিয়ে ইতস্তত করছিল। কেশব আজ ছেঁড়া কাপড় পরেনি, তার শরীরে একটি পরিষ্কার কুর্তা পাজামা ছিল, কিন্তু তার চোখে এখনও সেই পুরনো ভয় এবং সংকোচের ছায়া ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে সেই প্রাসাদের মতো বাড়িতে প্রবেশ করছে যেখানে কিছুদিন আগে তাকে গেট থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল। ধনরাজ বাড়ির সমস্ত চাকর এবং কর্মীদের হলঘরে জড়ো করলেন। তিনি এক হাতে বংশের এবং অন্য হাতে কেশবের হাত ধরেছিলেন। শোনো সবাই, ধনরাজের কণ্ঠস্বর গমগম করে উঠল। আজ থেকে এই বাড়িতে দুজন ছোট মালিক আছে, এ কেশব, বংশের বড় ভাই, এবং আমার বড় ছেলে। এর আদেশও তেমনই মানা হবে যেমন আমার বা বংশের মানা হয়। পুরনো চাকরেরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। ফিসফিসানি শুরু হলো। আরে, এ তো সেই বেলুনওয়ালা ছেলেটা না? সাহেবের কি হলো, রাস্তার ছেলেকে মাথায় তুলে নিচ্ছেন? ঠিক তখনই ধনরাজের পিসি, যিনি পুরনো চিন্তাধারার এবং অত্যন্ত প্রভাবশালী মহিলা ছিলেন, এগিয়ে এলেন। তিনি নাক কুঁচকে কেশবের দিকে তাকালেন। ধনরাজ, তুমি কি হুঁশে আছো? পিসি তিক্তস্বরে বললেন। দয়া করা ভালো, তুমি একে ইনাম দিয়েছ, ঠিক আছে, একে চাকরি হিসেবে রেখে দাও, সেটাও ঠিক, কিন্তু বাবা, রক্তের সম্পর্ক আর জলের সম্পর্কের মধ্যে পার্থক্য আছে। এর রক্ত আর আমাদের রক্ত এক হতে পারে না। জানি না কার সন্তান কোন জাতের। হলঘরে নীরবতা নেমে এলো। কেশব ভয়ে ধনরাজের ধরা হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। তার মনে হলো পিসি হয়তো ঠিকই বলছেন। সে পিছিয়ে যেতেই যাচ্ছিল যে ধনরাজ তার কবজি আরও শক্ত করে ধরলেন। ধনরাজের চোখে আগুন ছিল না, বরং এক অদ্ভুত শান্তি ছিল, সত্যকে খুঁজে পাওয়ার শান্তি। একদম ঠিক বলেছ পিসি, ধনরাজ হেসে বললেন। রক্তের সম্পর্ক আর জলের সম্পর্কের মধ্যে সত্যি পার্থক্য আছে।
কিন্তু আপনি হয়তো জানেন না যে কিছুদিন আগে যখন আমার রাজকীয় রক্ত আমার ছেলের শিরা থেকে বয়ে যাচ্ছিল, তখন আমার আপন রক্তের কোনো আত্মীয়ই কাজে আসেনি, না আপনি না অন্য কেউ। ধনরাজ কেশবকে সামনে করলেন এবং সবার সাথে পরিচয় করালেন। আর আপনি যে রক্তের কথা বলছেন না, সেই রক্তই আজ বংশের শিরায় বইছে। বিজ্ঞান বলে যে রক্তের কোনো ধর্ম বা জাত হয় না। যদি এর রক্ত আমার ছেলের শরীরে গিয়ে তাকে বাঁচিয়ে রাখতে পারে, তবে সেই রক্ত এই খানদানের উত্তরাধিকারীও হতে পারে। তারপর ধনরাজ এমন একটি কথা বললেন যা সবার মুখ বন্ধ করে দিল। আর কার সন্তান হওয়ার কথা বলছেন? আজ থেকে শুনে নিন, এ ধনরাজ সিংহানিয়ার সন্তান। কাগজে দস্তখত হয়ে গেছে, এখন এ অনাথ নয়। কেশব, যে এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, ধীরে ধীরে ওপরের দিকে তাকালো। তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে মার্বেল ফ্লোর ভিজিয়ে দিতে লাগলো। আজ পর্যন্ত সে শুধু তাচ্ছিল্য পেয়েছিল, আজ সে পরিচিতি পাচ্ছিল। বংশ তার হুইল চেয়ার থেকে হাত বাড়িয়ে কেশবের হাত ধরল এবং নিষ্পাপভাবে বলল, ভাই, কাঁদছ কেন? চলো না, তোমাকে আমার খেলনা দেখাতে হবে, সেই রিমোট গাড়িটাও। ভাই, এই একটি শব্দ কেশবের অবশিষ্ট সংকোচ ধুয়ে দিল। সে চোখ মুছল আর হেসে উঠল। ধনরাজ দেখলেন যে কেশব আর বংশ একসাথে খেলনার ঘরের দিকে যাচ্ছে। একজনের শরীরে অন্যজনের রক্ত ছিল এবং দুজনের হৃদয়ে এখন একই স্পন্দন ছিল। ধনরাজ অনুভব করলেন যে তিনি জীবনে অনেক ধনসম্পদ অর্জন করেছিলেন, কিন্তু আজ যা তিনি অর্জন করলেন তা তার 7 পুরুষের সবচেয়ে বড় সম্পদ ছিল। কিন্তু গল্পের সবচেয়ে সুন্দর পাতাটি এখনও লেখা বাকি ছিল, যখন সময় একটি পুরো চক্র ঘুরে একই তারিখে ফিরে এলো। সময়ের ডানা আছে, এই প্রবাদটি পুরনো, কিন্তু সিংহারিয়া পরিবারের জন্য এটি সত্যি হয়ে উঠল। 20 বছর কিভাবে পেরিয়ে গেল কেউ টেরই পেল না। মুম্বাইয়ের সেই রয়্যাল প্যালেস হোটেল, যেখানে একসময় কেশবকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল, আজ আবার এক ভব্য অনুষ্ঠানের সাক্ষী হচ্ছিল। কিন্তু আজকের দৃশ্য অন্যরকম ছিল। হলঘর লোকে লোড়ারণ্য ছিল। শহরের বড় বড় নেতা, শিল্পপতি এবং চলচ্চিত্র তারকারা তাদের আসনে বসেছিলেন। মঞ্চে একজন ঘোষক মাইক হাতে দাঁড়িয়েছিলেন। মহিলা এবং ভদ্র মহোদয়গণ, ঘোষকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, আজ আমরা সেই ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে গর্বিত, যিনি শুধু শহরের সবচেয়ে বড় বিনামূল্যে ক্যান্সার হাসপাতালই তৈরি করেননি, বরং হাজার হাজার অনাথ শিশুকে নতুন জীবন দিয়েছেন। করতালির মাধ্যমে স্বাগত জানান এয়ার অফ হিউম্যানিটি পুরস্কারের বিজয়ী ডক্টর কেশব ধনরাজ সিংহানিয়াকে। হাততালির শব্দে ছাদ কেঁপে উঠল। সবচেয়ে জোরে হাততালি দিচ্ছিলেন আর কেউ নন, বরং বংশ সিংহানিয়া, যিনি এখন সিংহানিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও। বংশের চোখে তার বড় ভাইয়ের জন্য যে ঔজ্জ্বল্য ছিল, তা যে কোনো সম্পদের চেয়ে বেশি মূল্যবান ছিল। 30 বছর বয়সী কেশব মঞ্চে উঠলেন। তিনি এখন সেই ভয় পাওয়া বেলুনওয়ালা ছেলেটি নন। তার ব্যক্তিত্বে এক অসাধারণ স্থিরতা এবং গরিমা ছিল। তিনি স্যুট পরেছিলেন, কিন্তু তার সরলতা এখনও সেই পুরনোই ছিল। তিনি পুরস্কার হাতে নিলেন এবং মাইকের কাছে এলেন। এই পুরস্কার আমার নয়, কেশব বিনম্রভাবে বললেন। এটা সেই মানুষটির, যিনি রাস্তার ধুলোকে কপালে তিলক বানিয়ে দিয়েছেন। তিনি সামনের সারিতে বসে থাকা বৃদ্ধ ধনরাজের দিকে ইশারা করলেন। ধনরাজের চুল এখন পুরোপুরি সাদা হয়ে গেছে, মুখে ভাঁজ পড়েছে, কিন্তু তার চোখে এমন এক শান্তি ছিল যা 20 বছর আগে অনুপস্থিত ছিল। কেশব তার কথা চালিয়ে গেলেন। 20 বছর আগে আমাকে এই জায়গা থেকে নোংরা বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন আমি ভাবতাম ধন সম্পদের মানে হলো বড় গাড়ি আর দামি পোশাক। কিন্তু আমার বাবা আমাকে শিখিয়েছেন যে আসল সম্পদ ব্যাংক ব্যালেন্সে নয়, বরং সেই রক্তে থাকে যা অন্যের জন্য বয়ে যায়। তিনি দুনিয়ার পরোয়া না করে একজন অনাথকে নিজের নাম দিয়েছেন। মানুষ বলে যে আমি বংশের জীবন বাঁচিয়েছিলাম, কিন্তু সত্যিটা হলো সেই রাতে বংশ এবং বাবা আমার আত্মাকে বাঁচিয়েছিলেন। কেশব মঞ্চ থেকে নামলেন এবং সোজা ধনরাজের কাছে গেলেন। তিনি সবার সামনে ক্যামেরার ঝলকানির মাঝে ঝুঁকে তার বাবার পা ছুলেন। ধনরাজ কাঁপানো হাতে কেশবকে উঠিয়ে আলিঙ্গন করলেন। তার চোখ থেকে আনন্দের জল গড়িয়ে পড়ল। তিনি কেশবের কানে ফিসফিস করে বললেন, না বাবা, তুমি ঠিক বলনি। সেই রাতে তুমি আমাকে বাঁচিয়েছিলে। তুমি যদি আমার জীবনে না আসতে, তবে আমি সম্পদের স্তূপের ওপর বসে থাকা একজন গরিব মানুষ হিসেবেই মরে যেতাম। তুমি আমার নোংরা অহংকারকে তোমার পরিষ্কার রক্ত দিয়ে ধুয়ে দিয়েছ। বংশ ছুটে এলো এবং 3 জন একে অপরের সাথে জড়িয়ে গেলেন। একজন বাবা এবং তার 2 ছেলে, একজন যাকে তিনি জন্ম দিয়েছিলেন এবং অন্যজন যাকে তিনি মন থেকে আপন করে নিয়েছিলেন। হলঘরে উপস্থিত প্রতিটি মানুষের চোখ সজল ছিল। সেই রাতে সেখানে উপস্থিত প্রত্যেকে একটি বিষয় বুঝতে পেরেছিলেন। মানুষের পরিচয় তার পোশাক বা পকেট থেকে হয় না,
বরং তার কর্ম এবং তার সংস্কার থেকে হয়। যে অনাথ ছেলেটির হাত একসময় বেলুন বিক্রি করতে গিয়ে কাঁপত, আজ সেই হাত হাজার হাজার মানুষের নাড়ি ধরে তাদের জীবন দিচ্ছে। প্রকৃতির চক্র সম্পূর্ণ হয়েছিল। ভাগ্য প্রমাণ করে দিয়েছিল যে যদি নিয়ত পরিষ্কার হয় তবে কাঁদাতেও পদ্ম ফোটে এবং রাস্তার ধুলোও একদিন কপালে চন্দন হয়ে ওঠে। এটাই জীবনে সবচেয়ে বড় সত্য। আমরা কি নিয়ে এসেছিলাম আর কি নিয়ে যাব, শুধু সেই ভালোবাসা এবং ভালো কাজ যা আমরা এখানে রেখে যাব।